এত ভালো রেজাল্ট করে এত মনমরা কেন? কি হবে ভালো রেজাল্ট করে? কলকাতায় তো আর পড়তে যেতে পারবো না। কেন রে? সরকারি কলেজে তো শুনেছি পড়াশোনার তো তেমন খরচ নেই। সে না হয় ভর্তি হয়ে গেলাম, কিন্তু থাকবো কোথায়? ঘর ভাড়া করে থাকার তো আর সামর্থ্য আমার নেই, আর হোস্টেলে ঘর পাওয়া খুব মুশকিল। একজন আত্মীয় যদি থাকতো কলকাতায় খুব ভালো হতো। কি বললি? আত্মীয়? হ্যাঁ, কেন? আরে আমার এক দিদি থাকে কলকাতায়, ওই শ্যামবাজার না বাগবাজার কোথায় যেন একটা থাকে। তাই নাকি? তুমি তাহলে একটা ফোন করো না মাসিকে। হ্যাঁ, সেই ভালো। আমি একবার দিদির সঙ্গে ফোনে কথা বলি। না থাক, একেবারে চলেই যাই। আমার ডায়েরির মধ্যে ওর ঠিকানাটা আছে, কালই চল যাই ওর কাছে। বাপরে বাপ, কি অন্ধকার! আমার শুধু মাথা গোজার মতন একটা ঘর হলেই হলো, অন্ধকার আলো আমি সবিতেই থেকে যাব। সেই চল ভেতরে যাই। এ কি মিনু, তুই? চলে এলাম দিদি, খুব বিপদে পড়েই আসতে হলো, না হলে ছেলেটার পড়াশোনা আটকে যেত। আগে তুই ভিতরে আয়। মিনু কি ছেলেকে এখানে রাখতে এসেছে? কিন্তু তাহলে তো সর্বনাশ হয়ে যাবে ছেলেটার। বস তোরা, দাঁড়া, আমি একটু চা জল খাবারের ব্যবস্থা করি। নে, এইবার বল, হঠাৎ কি ব্যাপার? দিদি, আমার ছেলেটা খুব ভালো রেজাল্ট করেছে, কলকাতার কলেজেও চান্স পেয়ে যাচ্ছে, কিন্তু একটা থাকার জায়গার বড্ড অভাব। ওকে যদি একটু থাকতে দাও খুব ভালো হয়। আমার এইখানে? হ্যাঁ দিদি, অসুবিধা আছে কোনো? আরে মা, আপনি হঠাৎ নিচে নেমে এলেন যে? মিনু, ইনি হলেন আমার শাশুড়ি সাবিত্রী দেবী। মা, ও আমার বোন মিনু। বসো বসো। কিরে, দাঁড়িয়ে রইলি কেন? এদের চা জল খাবারটা দে। ও কমলা, আমার দেওরের মেয়ে। আমার দেওর আর ছোট যা এক দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকে ওর সব দায়িত্ব এখন আমাদের। খুব লক্ষ্মী মেয়ে। সে তো বটেই। তা বৌমা, কি কথা হচ্ছিল? আমি এসে কি বিরক্ত করলাম? আসলে খোকা ফোন করেছিল কিনা জানতে এলাম। ও আর দাদু ভাই পৌঁছেছে? না মা, বিরক্ত করবেন কেন? হ্যাঁ মা, আপনার ছেলে আর নাতি খড়গপুর পৌঁছে গিয়েছে, ওইখানে হোস্টেলও পেয়ে গেছে। আপনার ছেলে আজকে সব গুছিয়ে দিয়ে কাল সকালে চলে আসবে। বেশ বেশ। এ কে, তোমার বোনপো? হ্যাঁ মা, ওর নাম দীপ। ও এইবার খুব ভালো রেজাল্ট করেছে, কলকাতার কলেজে চান্সও পেয়েছে। শুধু একটা থাকার জায়গা পেলে বোনটার আমার শান্তি। তা বেশ তো, এইখানে থাকুক না। এমনিতেই তো খোকা হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে, এত বড় বাড়িতে জনমানুষ্যই নেই। দাদু ভাইও চলে গেল, নিচের তলার প্রায় সব ঘরই তো বন্ধ। একটা একটু পরিষ্কার করে ওর থাকার ব্যবস্থা করে দাও। আহ, বাছা, কেটে গেল বুঝি?
লাগেনি তো? না না, লাগেনি। বেশ। তা বাবা, তোমার বয়স কত? এই পরের মাসে 18 হবে। বাহ, এ তো একেবারে কচি ছেলে। হ্যাঁ মা, ও একেবারেই বাচ্চা। আমাদের কমলার থেকে 1-2 মাসের বড় হবে। ভালো, বেশ ভালো। তুমি চিন্তা করো না মা, তোমার ছেলে এইখানে খুব ভালো থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ। শোন, এই তোর থাকার ঘর, মনে থাকে যেন। এই ঘর ছেড়ে ভুলেও ওপরে যাবি না। ওপরে আমার শাশুড়ি থাকে, তার যেন কোনো অসুবিধা না হয়, সেই খেয়াল তোকেই রাখতে হবে। বোঝা গেল? হ্যাঁ মাসি। বাবা, কিছু মনে করিস না, ওইভাবে কথাগুলো বললাম দেখে। এইসব পুরনো বাড়িগুলোতে এমন অনেক রহস্য লুকিয়ে আছে, যার ব্যাখ্যা যুক্তিতেও পাওয়া যায় না। তুই চোখ কান খোলা রাখবি, আর যাই হয়ে যাক উপরের তলায় যাবি না। যেই বলুক না কেন, বলবি মাসি মানা করেছে, আমি যাব না। মনে থাকবে? থাকবে। লক্ষ্মী বাবা। শোন, আমি খাবার কমলাকে দিয়ে ঘরে পাঠিয়ে দেব, তোকে আর বেরোতে হবে না। আচ্ছা মাসি, বলছি মাসি, কমলা পড়াশোনা করে না? করতো রে, কিন্তু তারপর আমার শাশুড়ি সব ছাড়িয়ে বাড়িতে বসিয়ে দিল। তুমি কিছু বললে না? আমার শাশুড়ির কথার খেলাপ তোর মেশোও করে না, আমি কি করে করব? যাগে, তুই সাবধানে থাকিস, ঠিক আছে? এসো, আজ তুমি এলে? জেম্মার সন্ধ্যে থেকে শরীরটা একটু খারাপ। সে কি, আমি কিছু জানি না তো। সকাল থেকে একটু জড়ো জড়ো, তবে তেমন সাংঘাতিক কিছু না। ও, আমি খাবারটা রেখে গেলাম। আহ, আরে আরে, এইটা কি? কোনটা? এই যে এই দুটো ফুটো, এটা কি? এইটা তো আগে দেখিনি। তবে তবে কাল না ঠাম্মা একবার তার ঘরে ডেকেছিল। ঠাম্মাকে আমার খুব ভয় লাগে। সারাদিন লাল শাড়ি, রুদ্রাক্ষর মালা পরে একটা ঘরে মোমবাতি জ্বালিয়ে কী সব করে, আমার ভালো লাগে না। তবে কাল রাতে আমায় ডেকেছিল বলে যেতেই হয়েছিল। তারপর? একটা শরবত খেতে দিল, তারপর কিছু মনে নেই। বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম। চোখ খুলে দেখি জেম্মা আমায় কোলে নিয়ে ঘরে ঢুকছে। তারপর সকাল থেকে জেম্মার জ্বর, আমারও খালি মাথাটা ঝিমঝিম করছে। সে তো দেখতেই পেলাম, তোমার মাথা ঘুরে গেল। তুমি ঘরে যেতে পারবে? হ্যাঁ, আস্তে আস্তে চলে যাব। আবার কিছু হলে চলো, আমি ছেড়ে আসি। কি হলো? না, কিছু না। তাহলে চলো, বিশ্রাম নাও, আমি আসি। এই আমি কি দেখলাম? কি সাংঘাতিক! এই কারণে কি মাসি প্রথমে আমায় থাকতে দিতে চায়নি? আমি কি চলে যাব? না না, মেয়েটার আমাকে দরকার আছে মনে হয়। মাসি। আরে দীপ, আয় বস। বাবা, কত বেলা হয়ে গেল, আমায় ডাকিসনি কেন? ইস, এখন সকালের জল খাবারের দেরি হয়ে যাবে। আমি ডাকতে আসতে চেয়েছিলাম, কিন্তু ঠাম্মা বারণ করলো, বলল তোমার শরীর ভালো নেই।
সে কি, মা এসেছিল নাকি তোর কাছে? হ্যাঁ এসেছিল তো। ঠাম্মাই তো কি যেন নাম বলল, ও হ্যাঁ গোবর্ধন কাকা, তাকে নিয়ে সকালে জল খাবার তৈরি করছে। মার পরের শিকার কি তবে দীপ? হায় ভগবান, এই মহিলা কাউকে শান্তিতে থাকতে দেবে না নাকি? মেয়েটাকে তো বোধ হয় আর কয়েকদিনের মধ্যেই শেষ করে দেবে। কত আর ওকে বাঁচাবো, তার উপর আবার এই কচি ছেলেটা। দীপের কিছু হলে আমি মিনুকে মুখ দেখাবো কি করে? হায় ঈশ্বর, রক্ষা করো, এরা দুধের শিশু, এদের কিছু হতে দিও না। মাসি কি হলো, কি ভাবছো? যা তো বাবা, গিয়ে দেখ কে এলো। ও এসো। বৌমনি, খাবারটা নিয়ে এলাম, তুমি খেয়ে নিও। তোমরা আমাকে ডাকলে না কেন গোবর্ধন কাকা? আমি করে দিতাম। কি যে বলো তুমি, আমরা আছি কি করতে? তোমাদের সেবা করাই তো আমাদের কাজ। আজ তো শনিবার, তোমার কলেজ নেই তো? না নেই। বেশ, তাহলে খাবার দিচ্ছি, খেয়ে একটু মা ঠাকুরনের পাটা টিপে দিও তো। আমার আজ গুচ্ছের কাজ, কাল দাদাবাবু আসবে, ঘরদোর গুছিয়ে রাখতে হবে। তুমি একটু টিপে দিও, তেনার আবার সকাল থেকে বাতের ব্যথাটা বেড়েছে। কি গো, পারবে তো? হ্যাঁ পারবো। এই তো চাই, লক্ষ্মী ছেলে। এইরকম ভাবে গুরুজনদের সেবা করো, দেখবে অনেক পুণ্যি পাবে। এখন যাই, হ্যাঁ, তাড়াতাড়ি এসে খেয়ে নিও। যাই গো বৌমনি। দীপ, এইদিকে আয়। দেখ, মা কালীর পায়ের কাছে একটা লাল জবা আছে, নিয়ে আয়। আর এক টুকরো কাগজ দে। নে, এইবার এই জবা ফুলটা কাগজে ভালো করে মুড়িয়ে নে। হ্যাঁ এই যে নিলাম। এইবার এইটা তোর পকেটে রেখে দে। যাই হয়ে যাক, ফুলটা হারাসনি বাবা, মনে থাকবে তো? হ্যাঁ মাসি। যা, এইবার গিয়ে খেয়ে নে। দাঁড়া বাবা। আহা, তুমি আবার এই শরীর নিয়ে নামতে গেলে কেন? থাম তো, আমার আবার শরীর 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। দাঁড়া, বেশি পাকামো করিস না। দীপ, এইদিকে আয় একবার। এই মাদুলিটা যেন কেউ দেখতে না পায়, ঠাম্মাও না। আর এই মাদুলিটা সব সময় নিজের কাছে রাখবি। আচ্ছা বেশ, নাও এবার তুমি বিশ্রাম নাও, আমি যাই। বেশ, যা। রক্ষে করো ঠাকুর, বাচ্চা দুটোকে রক্ষে করো। কমলার কি হলো? এমন কলের পুতুলের মতন সব কাজ করছে কেন? ও কি কি হলো? কমলার গলা দিয়ে যেটা নামলো, ওইটা কি? কোথায় কি? সে কি? কোনো সাপ নেই ঘরে, ও সব তোর মনির ভুল। কিরে, কোনো সাপ আছে ঘরে? না, কোনো সাপ নেই। দেখলি? না, এই মহিলাকে কিছু বলা যাবে না। এই মহিলা ঠিক মহিলা নয়। কি হলো? কি ভাবছিস? ও কিছু না ঠাম্মা, আমার মনের ভুল বোধ হয়। আচ্ছা ঠাম্মা, আমি একবার মাসিকে দেখে আসি। আচ্ছা বেশ, যা। কয়েকদিন নিজের মর্জি মতন থাক, তারপর তো আমার মর্জি মতন চলতে হবে তোকে। নে, তুই পাটা টিপে দে তাহলে। না, কমলার সঙ্গে নির্ঘাত কিছু খারাপ হয়েছে, না হলে অমন হাসি খুশি লাজুক মেয়েটা এমন হবে কেন? যাই হয়ে যাক, আমি কমলাকে এই পিশাচিনীর হাত থেকে রক্ষা করব, এই আমি প্রতিজ্ঞা করলাম। কি গেরো, কথা নেই বার্তা নেই, আকাশ ভেঙে পড়ছে পুরো। উফ,
আর এই ছাতার টিউশনের জন্য রোজ রোজ বড্ড দেরি হয়ে যায় ফিরতে। এ কি, এত শকুন এলো কোত্থেকে? কাল তো ছিল না। যাকে এ কি, গোবর্ধন কাকা কমলাকে নিয়ে কোথায় যাচ্ছে? হ্যাঁ, ব্যাপারটা দেখতে হচ্ছে। এলাম মা ঠাকুরন। আয়, ভেতরে আয়। তা হ্যাঁ রে, আরেকজনকে বল বাইরে না দাঁড়িয়ে থেকে ভেতরে আসতে। যে আগে। ও কি, যাও কোথায়? না মানে, এসো, ভেতরে এসো, মা ঠাকুরন ডাকছেন। তোকে কেমন ডেকে নিলাম বল? তোর মাসি দেখ জানতেও পারলো না। তুমি ডাকলে? না হলে তুই এলি কি করে এখানে? এই বাড়িতে যা হয় সব আমার ইচ্ছে। বস। ওই মেয়েটি আমায় দেবে তার যৌবন, আর তুই আমাকে দিবি তোর অপরিসীম জীবনী শক্তি। তোদের দুজনের শক্তি নিয়ে আমি হয়ে উঠব এক অসামান্যা সুন্দরী নারী, যে নারী জয় করবে সব রোগ ব্যাধিকে, যে ভগবানকে সরিয়ে শয়তানকে বসাবে তার সিংহাসনে। আর আমার এই লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবি তোরা। আজ থেকে তোরা গোলাম হয়ে আমার বশে থাকবি। নে, এইবার তুইও ঘুমিয়ে পড়, তুইও ঘুমিয়ে পড়। মাসির মাদলির জন্য সাবিত্রী ঠাম্মা আমায় বশ করতে পারল না, কিন্তু এইটাই মহিলাকে জানতে দেওয়া যাবে না। আমাকে আমাকে খুব সাবধানে কাজ করতে হবে। চিন্তা করো না কমলা, তোমায় আমি ঠিক বাঁচাবই, ঠিক বাঁচাবো। বৌমা, তোমার গোছানো প্রায় শেষ তো? হ্যাঁ মা, প্রায়। তুমি চিন্তা করো না মা, যাও গিয়ে দাদু ভাইকে দেখে এসো। ছেলেটা মাকে এত দিন পর পেয়ে খুব খুশি হবে। জানি মা, কিন্তু আমার যে বাচ্চা দুটোর জন্য ভারী ভয় হয়। খালি একটাই ভরসা, ঠাকুরের মাদুলিটা দ্বীপের কাছে আছে। ঠাকুর, তোমার ভরসাতেই বাচ্চা দুটোকে রেখে গেলাম। নেহাত ছেলেটা অসুস্থ, না হলে কচি দুটো ছেলে মেয়েকে একা ফেলে আমি কিছুতেই যেতাম না। কি হলো বৌমা? কিছু না মা, ছেলে মেয়ে দুটোকে একটু দেখে রাখবেন শুধু। তুমি কোনো চিন্তা করো না মা। মা ঠাকুরন, এদের নিয়ে এলাম। আয়, আজ এদের দিয়েই আমার কাজ আছে, মস্ত বড় কাজ। তাই ভাবছি আজ ওদের কিছুক্ষণের জন্য মুক্তি দিই, সম্মোহনটা তুলে দিই। এদের নিজেদের ঘরে রেখে দিয়ায়।
দেখছেন মা ঠাকুরন? কেন জানি মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। কি? সেইটা জানলে তো হয়েই যেত, তাহলে কি আর গন্ডগোল থাকতো? যাকে নিয়ে যা ছেলেটাকে। ঠাম্মা আমার সন্দেহ করছে মনে হয়। না, আর দেরি করা যাবে না, যা করার আজই করতে হবে। হাত সরাবো যদি কথা দাও যে তুমি চেঁচাবে না। বলো, কি বলবে? কি দোষী ছেলে গো তুমি, এইভাবে কারোর ঘরে ঢুকতে আছে? আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে, না হলে তোমার ঠাম্মা আমাদের দুজনকেই শেষ করে দেবে। আমি জানি, কিন্তু ওনার বসে থাকলে আমার কিছু করার উপায় নেই। উনি পুতুলের মধ্যে পিন ফুটিয়ে তোমায় বসে রাখে না? হবে বোধ হয়, আমি ঠিক জানি না। তোমার শরীরে কোথাও ব্যথা করে? এই কাঁধের কাছটা আর পিঠের কাছটা একটা চিনচিনে ব্যথা আছে। পুতুলের কাঁধে আর পিঠে পিন ফোটানো, আর তোমার কাঁধে আর পিঠে ব্যথা, তার সঙ্গে পিন ফোটানোর দাগ। তার মানে তোমাকে ওইভাবে বসে করেছে। তাহলে সাবধান, কেউ যেন এটা দেখতে না পায়। এটা তোমার হাতে থাকলে তোমায় কেউ বশ করতে পারবে না, কিন্তু সেটা কাউকে জানতে দিও না তুমি। কি হলো? ও কিছু না, কিন্তু তুমি আমায় এইটা দিয়ে দিলে, তুমি তাহলে নিজেকে রক্ষা করবে কি করে? এইটা হলো ঠাকুরের পুজোর ফুল। যতক্ষণ এটা আমার কাছে আছে কেউ আমাকে কিচ্ছু করতে পারবে না। চিন্তা করো না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। আমার কিছু হলে তোমার কি? আমার কি হলো বলো? আমি তোমার কে? তুমি আমার জন্য এত করছো। বন্ধু। নাও, এবার বাজে কথা বন্ধ করো, বিশ্রাম করো। আমি চললাম। সাবধানে থেকো কিন্তু। দুনিয়ার যত প্রেত পিশাচ গন্ধর্ব আছে সব এক। এই মহিলা মনে হয় আজই আমাদের মেরে ফেলবে। কিছু একটা করতেই হবে। মা, মা, তুমি নিজ রূপ ধারণ করলে মা। তোর সেবায় আমি তুষ্ট। এই নে, এইটাকে পুড়িয়ে ফেল। শয়তানি, সব তোর ছলনা তাহলে? আমার মাদুলি হাতিয়ে ফুলগুলো তুই নিয়ে নিলি? তুই তুই আসলে পিশাচিনি। কমলা তো তার বাবা মায়ের সাথেই মারা যায়, আর এক বেদেনির সাহায্যে আমি ওর শরীরে ঢুকি। তারপর অনেক বছর এই বাড়ির লোকের সেবা করে আমি এমন একজনকে খুঁজে পাই যে আমার সেবা করবে। ওই দুটো ফুটো আমার চিহ্ন। ও ফুটো তোর দেখার কথা ছিল না, কিন্তু তুই যখন দেখেই ফেলেছিস তখন তোকে বাঁচিয়ে রাখা ঠিক হবে না। মা, তুমি আমার কাজে প্রসন্ন তো? তুই আমার অনেক সেবা করেছিস, কিন্তু সে এমনি এমনি নয়। চিন্তা নেই, তোর মনে সব ইচ্ছে পূরণ হবে। চিরযৌবন তুই পাবি, ঠিক পাবি। তুই আমাকে তোর বৌমার থেকে অনেকবার বাঁচিয়েছিস। নিজে খারাপ হয়ে আমায় রক্ষা করেছিস। এই ছেলেটাকে আমার কাছে আসতে সাহায্য করেছিস। এই সবের পুরস্কার তুই পাবি। তোমার অশেষ কৃপা মা। আমার সেবা যেমন করছিলিস কর, চুপচাপ।
গোবর্ধন, যা শেষ করে দে। তবে রে, নে, গরম দুধটুকু এক চুমুকে শেষ করে দে। তুমি হঠাৎ ফিরে এলে? কিছু দূরে গিয়ে আমাদের বাস খারাপ হলো। আমরা সবাই নামলাম। একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছি। হঠাৎ খেয়াল হলো এই জায়গায় আমার দেওর আর ছোট জায়ের অ্যাক্সিডেন্টটা ঘটে। চা দোকানি বেশ বয়স্ক দেখে তার সঙ্গে আলাপ জমাই। কথায় কথায় জানতে পারি ঠাকুরপোর আর ছোটর যখন মৃত্যু হয় তখন সেইখানে একদল বেদেনী এসেছিল। তারা অনেক রকম জাদু জানত। তার মধ্যে একটা ছিল 2 বার সাপের ছোবল দিয়ে মৃত ব্যক্তিকে জ্যান্ত করে তোলা। হঠাৎ মনে পড়ল তুই আমাকে কমলার শরীরের ফুটোর কথা বলেছিলি। মন বলল ওইটা পিনের ফুটো নয়, ওটা সাপের ছোবলের দাগ। হঠাৎ মনটা এক অজানা আতঙ্কে ভরে উঠল। কে যেন বলল, তোর আজ ভারী বিপদ। ঠিক করলাম আমি একাই ফিরব। অনেক কষ্টে তোর মেশোকে বুঝিয়ে আমি তাকে খড়গপুর পাঠালাম ছেলের কাছে। নিজে ফিরে এলাম এই বাড়িতে। আর ত্রিশূলটা? সেও এক আজব ঘটনা। হঠাৎই দেখি আমাদের নাট মন্দিরে পড়ে আছে। কে রেখে গেল, কেন রেখে গেল কিছুই জানি না, কিন্তু ত্রিশূলটা পেয়ে আমি মনে বল পেলাম আর তাই সঙ্গে নিলাম। ভাগ্যিস নিয়েছিলাম, না হলে কি যে হতো। এই যাত্রায় ঠাকুর রক্ষে করলো। কমলা তাহলে সত্যি ছিল না? না না রে, ও এক পিশাচিনী ছিল আর তুই ওর কবল থেকে বেঁচে ফিরেছিস। এইবার থেকে একটু সাবধানে থাকিস বাবা। হ্যাঁ মাসি। চিন্তা করিস না মা, তোকে আমি ফিরিয়ে আনবই।